দেখো এরপরে আবার একটা আমরা উপপাদ্যে আসছি। এই উপপাদ্যটাও খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, পরীক্ষায় আসে। দেখো বলছে, আগে ছবিটা এঁকে নিই, তারপরে বুঝতে পারবো ব্যাপারটা কি। বলছে একটা বৃত্ত এরকম আছে। উপপাদ্যটা করার আগে আমরা একটা কনস্ট্রাকশন করবো। যদিও এখানে যেরকম আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে আসিনি, কনস্ট্রাকশনটা আমাদের তোমাদের এমনি হাতেই দেখিয়ে দিচ্ছি, আমি খালি হাতেই দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। সেটা করার পরে আমি উপপাদ্যটাতে আসবো। দেখো এরকম একটা বৃত্ত আছে, আর বাইরে একটা বিন্দু আছে, ঠিক আছে? বৃত্ত আছে, বৃত্তের বাইরে একটা বিন্দু আছে, মনে করো ও কেন্দ্র বৃত্ত আছে, বাইরে একটা এ বিন্দু আছে। বলছে এই বিন্দু থেকে এই বৃত্তে কটা স্পর্শক আঁকা যায়। এই বাইরে যে বিন্দু আছে, আমরা দেখেছি বৃত্তের উপরে যদি কোনো বিন্দু হয়, সেই বিন্দুতে বৃত্তের উপরে আমরা একটা স্পর্শক আঁকতে পারি। একটাই আমরা স্পর্শক আঁকতে পারি, দুটো একটার বেশি আমরা আঁকতে পারি না, সেটাও দেখিয়েছি, ঠিক আছে? এবার বাইরে বিন্দু আছে একটা, এই বিন্দু থেকে বৃত্তে আমরা কটা স্পর্শক আঁকতে পারবো এবং কিভাবে পারবো। এই কিভাবে পারবো না, এই কনস্ট্রাকশনের ব্যাপার, সম্পাদ্যের ব্যাপার, সেটাই আমি আগে বলছি, তারপরে বাকিটাতে আসছি। দেখো আমরা কি করবো, এই ওয়েকে যোগ করে দেবো। ওয়ে যোগ করলে একটা সরলরেখাংশ পাবো, তাই না? ওয়ে যোগ করলে আমরা একটা সরলরেখাংশ পাবো। ভালো করে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওয়েকে যোগ করে আমরা একটা সরলরেখাংশ পেলাম। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, যে বৃত্তটা তোমাদের দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তাহলে এই বৃত্তটা তোমরা আঁকতে পারবে, কেন্দ্রটা একটা নাম দিয়ে দেবে। আর বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে, তার মানে এই বৃত্তের বহিস্থ বিন্দুটার কেন্দ্র থেকে কত দূরত্ব সেটা তোমাদের বলা আছে। তো এখানে তোমাদের কি মনে হচ্ছে, এই ব্যাসার্ধের থেকে এই দূরত্বটা তো বড় হবে, সেটা পরিষ্কার, সেটা আমরা পরেও আবার আসছি। কি না, বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে এবং বৃত্তের বহিস্থ একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হয়তো বলা আছে এ, বা তুমি তোমার নিজের মতো নাম দিতে পারো। তার মানে কেন্দ্র থেকে দূরত্বটা দেওয়া আছে, হয়তো এইটা 5 সেমি, এটা 13 সেমি, এরকম দেওয়া আছে, আমি ধরছি কথা। অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ 5 সেমি আর এটা 13 সেমি, তাহলে তুমি 5 সেমি 13 সেমি দুটো রেখাংশ নিয়ে এইভাবে বাইরে একটা এটাকে বাড়িয়ে দিয়ে সেখান থেকে 13 সেমি কেটে দেবে, এই বিন্দুটা পেয়ে দেবে, আর 5 সেমির সাথে বৃত্তটা, ঠিক আছে? এবারে তোমাকে করতে হবে ওয়ে এর একটা মধ্যবিন্দু করো। ওয়ে আমরা একটা মধ্যবিন্দু বের করব, করে সি মনে করো, এখানে লম্ব সমদ্বিখণ্ড বানাবো। আঁকতে পারলে কোনো অসুবিধা নেই, লম্ব সমদ্বিখণ্ড এঁকেছে। তার মানে অ্যাকচুয়ালি তুমি এখানে পেয়েছো ওসি সমান সি এ, আর অ্যাকচুয়ালি এখানে যদি তুমি এক্স ওয়াই নাম দাও, তাহলে এই এক্স ওয়াই লম্ব ওয়ে, এরকম তুমি পেয়েছো। অর্থাৎ মানে তুমি এই ওয়ে লম্ব সমদ্বিখণ্ড এঁকেছো, যেটা এই ওয়ে কে সি বিন্দুতে ছেদ করে। এবার করবে কি, যেহেতু সি বিন্দুটা ওয়ে এর মধ্যবিন্দু, তাহলে সি কে কেন্দ্র করে তুমি যদি এই ওসি বা সি এর ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে এরকম একটা বৃত্ত পাবে, এরকম একটা বৃত্ত আবার পাবে। যদি এটা ভালো করে আঁকা যাচ্ছে না, আমি খালি হাতে আঁকছি, তার জন্য ভালো আঁকা যাচ্ছে না, তাহলে এরকম আরেকটা বৃত্ত পাবে, ঠিক আছে? তাহলে সি কে কেন্দ্র করে সিও বা সি এ ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকো এবং একটা বৃত্ত পাবে। এই বৃত্তটা আগের বৃত্তটা মানে যেটা প্রদত্ত বৃত্ত ছিল, সেই বৃত্তকে কটা বিন্দুতে ছেদ করবে দেখি পাচ্ছ, দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা হচ্ছে ডি আর একটা ই। এবার দেখো আমরা এই এডি যোগ করলাম, একটু বাড়িয়ে দিলাম, আর এই যোগ করলাম এবং এটাও একটু বাড়িয়ে দিলাম। আমরা দেখাবো যে এডি এবং এই দুটোই কিন্তু বৃত্তের স্পর্শক, এডি এবং এই দুটোই হবে বৃত্তের স্পর্শক। তাহলে কি করলাম, আরেকবার ব্যাপারটা ভেঙে বোঝাচ্ছি। দেখো তোমাকে একটা বৃত্ত দেওয়া আছে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র থেকে দূরত্বটাও দেওয়া আছে। তোমরা এই ওয়ে ব্যাসার্ধ ওটাই বৃত্তের কেন্দ্র ধরলাম, বহিস্থ বিন্দুটা এ ধরলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি আছে, 13 সেমি যেমন বললাম সেরকম আছে। এবারে এটা মধ্যবিন্দু বের করবে, ও এর মধ্যবিন্দু বের করলে সি কত, সি বিন্দুটা, এবারে সি কে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নিয়ে, অথবা আমরা বলতে পারি যে সি কে কেন্দ্র করে ওই ব্যাসের একটা বৃত্ত আমরা আনলাম, বৃত্ত ভালো হচ্ছে না, বুঝতেই পারছো, খালি হাতে আমরা আঁকছি। তো
যাই হোক, বৃত্তটা আনলাম। এই বৃত্তটা কি করবে না, আগের বৃত্তটাকে যত দুটো বিন্দুতে ছেদ করেছে ডি আর ই বিন্দুতে আমরা এডি যোগ করে বাড়িয়ে দেবো আর এই যোগ করে বাড়িয়ে দেবো। এইটা বিন্দুটা সি, এই যোগ করে বাড়িয়ে দেবো। আমরা দেখাবো এই দুটো স্পর্শ হবে কি করে আমরা প্রমাণ করতে পারবো না, ওডি আর ওই কে যোগ করে দিলেই আমরা প্রমাণটা করে ফেলতে পারবো। ওডি আর ওই যদি যোগ করে দিই তাহলে কিন্তু প্রমাণটা করে ফেলতে পারবো। দেখো সি কেন্দ্রীয় যে বৃত্ত, এই বৃত্তটা যেটা পরে আমরা আনলাম, এই বৃত্তের এই ওডিএ এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? কারণ এটা ব্যাস, এটা বৃত্তের উপরে একটা বিন্দু ডি, তাহলে ডি বিন্দুতে ব্যাস যে কোণ করবে সেটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে তোমরা আগে পড়েছো। বৃত্তস্থ কোণ সংক্রান্ত যে উপপাদ্য তাতে আমরা করিয়েছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ ওডিএ এক সমকোণ। ঠিক একইভাবে ওইএ সেটাও হবে এক সমকোণ। ওকে, ওডিএ এবং ওইএ হবে এক সমকোণ করে। এরপর দেখো আজকে যে বলা হলো যে বৃত্তের কোনো ব্যাসার্ধের প্রান্তকে যদি লম্ব টানে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা যদি লম্ব টানি কিন্তু লম্ব হয়ে গেছে। দেখো ওডি এর প্রান্ত কিন্তু বি তে এটা লম্ব হয়ে গেছে, অতএব এটা একটা স্পর্শক। তেমনি ওই একটা ব্যাসার্ধ তারও প্রান্ত কিন্তু ই তে এটাও কিন্তু একটা লম্ব টানা হয়ে গেছে। যদি আমরা লম্ব অঙ্কন আলাদা করে লম্ব অঙ্কন প্রসেসে করিনি, লম্ব অঙ্কন করার প্রক্রিয়াতে করিনি, কিন্তু সেটা অটোমেটিক্যালি হয়ে গেছে। ঠিক আছে, আমরা যে অঙ্কনটা করেছিলাম তাতে করে দেখো এইটা লম্ব হয়ে গেছে, এটাও লম্ব হয়ে গেছে যথাক্রমে ওটি এবং ওই এর উপর। তো তার মানে এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তাহলে কি বোঝা গেল যে একটা বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক আঁকতে পারি। একটা বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে ওই বৃত্তে আমরা দুটো স্পর্শক আঁকতে পারি। দুটোর বেশি কিন্তু আমরা আঁকতে পারবো না। দুটোর বেশি কি আমরা আঁকতে পারবো? কি মনে হয়, কেন পারবো না? তার কারণ হচ্ছে দেখো এই বৃত্তটাকে অর্থাৎ দুটো বৃত্ত পরস্পরকে সর্বাধিক দুটো বিন্দুতে ছেদ করতে পারে। দুটো বৃত্ত পরস্পরকে সর্বাধিক দুটো বিন্দুতে ছেদ করতে পারে। যেমন আমরা একটা বৃত্ত আর একটা সরলরেখার ক্ষেত্রে দেখেছিলাম যে বৃত্তটা এবং সরলরেখাটার মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। যেমন হতে পারে একটা কমন পয়েন্ট থাকতে পারে আর দুটো কমন পয়েন্ট থাকতে পারে। দুটোর বেশি কি থাকতে পারে? দুটোর বেশি কিন্তু থাকতে পারে না। তো সেই রকম এখানেও তাই, দুটো বৃত্তের মধ্যে, ওখানে যদি একটা বৃত্ত একটা সরলরেখা, দুটো বৃত্তের মধ্যেও কমন পয়েন্ট হয় দুটো থাকবে, না হলে একটা থাকবে, আর না হলে কোনো কমন পয়েন্ট থাকবে না। এটাই কিন্তু হবে। দুটো বৃত্তের মধ্যে সর্বাধিক দুটো কমন পয়েন্ট থাকতে পারে, দুটোর বেশি কমন পয়েন্ট থাকতে পারবে না। তার মানে দেখো ওয়েকে ব্যাস করে যে বৃত্ত আমরা আঁকছি সেই বৃত্তটা এই বৃত্তটাকে ম্যাক্সিমাম দুটো বিন্দুতে ছেদ করতে পারে। দুটো বিন্দুতে ছেদ করতে পারে। এটা যদি বহিস্থ হয় তাহলে দুটো বিন্দুতে ছেদ করবে, যদি বহিস্থ না হয় সেক্ষেত্রে আমরা পরের ক্ষেত্রে আমরা দেখবো যে বহিস্থ না হলে কি হবে। উপরে যদি অবস্থিত হয় তাহলে কি হবে, আর ভেতরে যদি অবস্থিত হয় তাহলে কি হবে, সেটা আমরা পরে দেখছি। যদি এখন বলে দেওয়া যাবে ব্যাপারটা, দেখো বলি যদি অসুবিধা নেই। দেখো যদি এই বিন্দুটা বৃত্তের উপরেই থাকতো, মানে বহিস্থ বিন্দু না হয় উপরে যদি থাকতো তাহলে কি হতো? তাহলে এই বিন্দু থেকে বৃত্তের স্পর্শক তো আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধের একটা প্রান্তের মধ্যে একটা স্পর্শ আঁকতে হবে। কেন বলতো না, দেখো এই ক্ষেত্রে এই যে ও আর এ বিন্দু, একে ব্যাস করে যে বৃত্ত আঁকতে পারবো, সেই বৃত্তটার এই আগের বৃত্তটার মধ্যে কটা কমন পয়েন্ট? একটাই কমন পয়েন্ট, সেই জন্য একটাই স্পর্শক। এক্ষেত্রে স্পর্শকের একটা নাম, সেটা আমরা পরে আসছে, সাধারণ স্পর্শক যখন বলবো তখন ব্যাপারটা আসবে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি মনে করো বৃত্তটা ভেতরে বিন্দু থেকে যায়, অর্থাৎ ও এখানে আছে, এ বিন্দুটা ভেতরে আছে, তো এখানে ও একে ব্যাস করে যে বৃত্ত আঁকবো সেই বৃত্তটাকে এই বৃত্তটাকে ছেদ করলো, কোনো বিন্দুতে ছেদ করেনি। তার মানে এখানে কোনো কমন পয়েন্ট নেই, মানে কোনো স্পর্শক আমরা এই বিন্দু থেকে কোনো স্পর্শক আমরা আঁকতে পারবো না। ঠিক আছে, তাহলে বৃত্তের বহিঃবিন্দু থেকে দুটো স্পর্শক আঁকতে পারবো, বৃত্তের উপরে বিন্দুতে একটা স্পর্শক আঁকতে পারবো, আর বৃত্তের ভেতরে যদি হয় কোনো স্পর্শক আমরা ওই বিন্দু থেকে বৃত্তের কোনো স্পর্শক আমরা আঁকতে পারবো না। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আমরা একটা উপপাদ্য করব। কিরকম?
তাহলে তোমাদের আরো একটা কনস্ট্রাকশন আমরা বলে দিলাম, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে দিলে সম্পাদ্যগুলো খুব ইজি। একটা বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটো যে স্পর্শক আঁকা যায়, সেই দুটো স্পর্শক তোমরা নিজেরাই এঁকে নিতে পারবে। বইতে ভালো করেই বলা আছে, যদিও এখানে আমরা বলেও দিলাম যে কীভাবে আঁকতে হবে, সেটা বলে দেব। তো এটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে দেবে, ঠিক আছে? ওটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, ওটা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে? এবারে আমরা একটা উপপাদ্য করব। কি বলছে না, উপপাদ্য বলছে যে এই একটা উপপাদ্য নয়, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দুটো তিনটে উপপাদ্য একসঙ্গে করবো। কিরকম দেখো, বলছে বৃত্তের বাইরে থেকে তো দুটো স্পর্শক আঁকা যায়, বৃত্তের বাইরে থেকে তো দুটো স্পর্শক আঁকা যায়। বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে, মনে করো একটা পি বিন্দু, পি বিন্দু থেকে আমরা বৃত্তের দুটো স্পর্শক এঁকে ফেলেছি, পি এ আর পি বি। কিভাবে এঁকেছি সেটা জানো, যে ও বৃত্তের কেন্দ্র যদি আমরা ও নিই, তাহলে ওপি কে যোগ করেছি, ওপি কে ব্যাস করে আমরা একটা বৃত্ত এঁকেছি। সেই বৃত্তটা, এই বৃত্তটাকে এ আর বি মধ্যে ছেদ করেছে, তারপরে পি এ যোগ করেছি, পি বি যোগ করেছি, দুটো স্পর্শক পেয়ে গেছি। এখন এই যে স্পর্শক আঁকা হলো, এই স্পর্শকটা লেন্থ আছে, স্পর্শকের দৈর্ঘ্য এইরকম একটা টার্ম আছে, যে লেন্থ অফ দ্য টেনজেন্ট, সেটা কি, কতটা কতটা আমরা নেব। এই যে পি থেকে যে স্পর্শকটা আনলাম, এই স্পর্শকের দৈর্ঘ্য আমরা কতটা নেব না, স্পর্শকের দৈর্ঘ্য নেব যে বিন্দু থেকে আঁকছি, আর বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করছে সেই পর্যন্ত দৈর্ঘ্যটা নেব, অর্থাৎ পি এ, এইটা হবে এই স্পর্শকটার দৈর্ঘ্য। আর তেমনি এখান থেকে যে স্পর্শকটা নিচ্ছি সেটা বৃত্তকে স্পর্শ করছে বি বিন্দুতে, অর্থাৎ পি বি পর্যন্ত দৈর্ঘ্যটা নেব, অর্থাৎ এই স্পর্শকের দৈর্ঘ্য হবে পি এ আর এই স্পর্শকটার দৈর্ঘ্য হবে পি বি। আমরা দেখাবো পি এ এবং পি বি দৈর্ঘ্য দুটো সমান হবে, এই দৈর্ঘ্য দুটো সমান হবে, অর্থাৎ পি এ আর পি বি সমান হবে। হ্যাঁ, স্পর্শবিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য, স্পর্শক যে দুটো আঁকবো বহিঃস্থবিন্দু থেকে স্পর্শবিন্দু পর্যন্ত দৈর্ঘ্য দুটো সমান হবে। এবং এই যে সরলরেখাংশ দুটো, অর্থাৎ এই স্পর্শকটা বৃত্তের কেন্দ্রে যে সমান যে কোণগুলো উৎপন্ন করবে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণটা পাওয়ার জন্য আমরা কি করব না, দেখো এই বিন্দুর সঙ্গে কেন্দ্রকে যোগ করা আছে, এই বিন্দুর সঙ্গে কেন্দ্রটাকে যোগ করে দিতে হবে। তাহলে এপি সরলরেখাটা বৃত্তের কেন্দ্রে যে কোণ করছে সেটা হবে এটা, আর বিপি সরলরেখাটা কেন্দ্রে যে কোণটা করছে সেটা হবে এটা। এই দুটো সম্মুখ কোণ গঠন করেছে এই স্পর্শকটা এবং এই স্পর্শকটা, এই দুটো কোণ সমান হবে আমরা দেখাবো, এবং এই দুটো দৈর্ঘ্য সমান হবে আমরা দেখাবো। এখন কিন্তু জানি না যে সমান হবে, তাহলে এই দুটো কোণ সমান দেখাবো, এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান দেখাবো। এক্ষেত্রে আরো একটা জিনিস আমরা করে দিতে পারি একই সঙ্গে, এই যে দেখো স্পর্শক দুটোর মধ্যে যে কোণ, সেই কোণটা এই সরলরেখাংশের সাথে সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এই দুটো কোণ সমান হবে আমরা দেখিয়ে দিতে পারবো। এই দুটো কোণ যেমন সমান হবে দেখাতে পারবো, এই দুটো কোণ সমান হবে আমরা দেখাতে পারবো, একই সঙ্গে আমরা দেখিয়ে দিতে পারবো। খুব ইজি, আমি শুধু বলে দিচ্ছি ব্যাপারটা, তোমরা নিজেরাই বাড়িতে করে নিতে পারো, ঠিক আছে? তাহলে উপপাদ্যটা হচ্ছে এরকম, দুটো উপপাদ্য, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়ের স্পর্শবিন্দু পর্যন্ত দৈর্ঘ্য সমান, এবং স্পর্শক দুটি বৃত্তের কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করে, এই পর্যন্ত একটা উপপাদ্য আছে। এবার আরেকটা প্রয়োগ আছে কি না, স্পর্শক দ্বয়ের বৃত্তের বহিস্থ থেকে বৃত্তে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের অন্তর্ভুক্ত কোণ বৃত্তের কেন্দ্র এবং ওই বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ দ্বারা সমদ্বিখণ্ডিত হয়, এটা আরেকটা উপপাদ্য। এই দুটোকেই আমরা একসঙ্গে করে নিচ্ছি, দেখো কিভাবে। তাহলে এইটা স্পর্শকটা, এটা প্রমাণ করার জন্য তো ওয়ে আর ওবি তো আমাকে যোগ করতেই হচ্ছে। বাইরের বিন্দু আমরা কি বলেছি, এখানে দুটো স্পর্শক টানা হয়েছে, স্পর্শ বিন্দুগুলো এ পি এ, একটা এ আর একটা বি দেওয়া হয়েছে, তাহলে একটা স্পর্শকের দৈর্ঘ্য পি এ আর একটা স্পর্শকের দৈর্ঘ্য পি বি, এবং তারা বৃত্তের কেন্দ্রে পিও এ পিও বি কোণ উৎপন্ন করেছে, এটাও ঠিক। তাহলে এই দুটো কোণ সমান দেখাবো, এই দুটো দৈর্ঘ্য সমান দেখাবো। একই সঙ্গে আমরা এটাও দেখিয়ে দিতে পারি যে এপি ও কোণ এবং বিপি ও কোণ সমান, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাটা এই স্পর্শক দুটোর মধ্যবর্তী যে কোণ এপিবি তাকে সমদ্বিখণ্ডিত করে, এটাও দেখিয়ে দিতে পারবো। দেখো কিভাবে, তার জন্য জাস্ট একটা সর্বসমতা আমাদের দেখিয়ে দিলে প্রমাণ হয়ে যাবে। যদি আমরা দেখাই ওএপি ত্রিভুজের সঙ্গে ওবিপি ত্রিভুজের সর্বসমতা, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে। কিভাবে দেখাবো এই সর্বসমতাটা, এবং তোমরা জানো সর্বসমতা লেখার জন্য এইভাবে তোমাকে লিখতে হবে। তুমি যদি ও
ও এ পি লিখে এর পাশে যদি ও পি বি লিখে দাও তাহলে কিন্তু হবে না, বা বিওপি লিখে দিলে হবে না, বা বিপিও লিখে দিলে হবে না ইত্যাদি। এই তোমাকে ওবিপি লিখতে হবে, ঠিক আছে। কিন্তু এটা যদি এটা লেখো তাহলে এটা লিখতে হবে, এটা যদি পাল্টাও তখন এটাও পাল্টাতে হবে, এটা আবার এটা রাখলে হবে না, ঠিক আছে, তোমরা জানো। তো দেখো এই আমরা সমান প্রমাণ করবো কী করে, সর্বসম প্রমাণ করবো কী করে। সর্বসমতার সূত্র তোমরা জানো, সর্বসমতার 4টে সূত্র আছে, সেই 4টে সূত্রে যে কোনো একটা তুমি প্রয়োগ করতে পারো। কোনটা এখানে খাটছে সেটা তোমাকে দেখতে হবে, ওই 4টে সূত্রের মধ্যে কোনটা এখানে খাটছে তোমাকে সেটা শুধু দেখতে হবে, যে এস খাটছে না এস খাটছে না এস খাটছে নাকি আর এইচ খাটছে, এটা দেখতে হবে। তো দেখো এখানে তোমরা জানো যে স্পর্শক এবং স্পর্শবিন্দুর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ এই কোণটা 90 এই কোণটা 90 জানো। অর্থাৎ যখন তোমরা দুটো সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছ, প্রথমেই তোমাদের মাথায় এসে যাবে যে আমরা এটা RHS এ প্রমাণ করতে পারবো কি না দেখি, ওইটাই তোমাদের মাথায় প্রথম আসবে। তো RHS সূত্রে তোমরা এটা প্রমাণ করতে পারবে কিনা সর্বসম। RHS সূত্রের ক্ষেত্রে কি হয় না, মাস্ট দুটো ত্রিভুজ কি সর্বসম হতে হবে, এছাড়া কি দুটো ত্রিভুজের অতিভুজ সমান হতে হবে এবং আরেকটা করে বাহু সমান হতে হবে, ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। তো দেখো এখানে সেটা হচ্ছে কিনা। তাহলে এই দুটো ত্রিভুজ যে সমকোণী সে বিষয়ে তোমরা নিশ্চিত যে এই কোণটা সমকোণ এই কোণটাও সমকোণ, অথবা এই দুটো ত্রিভুজ সমকোণ। এদের অতিভুজ কোনটা, একটা এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে ওপি, এরও হচ্ছে অতিভুজ ওপি, অর্থাৎ দুটোর অতিভুজ তো আলাদা নয়, সমান বাহু সাধারণ বাহু, অর্থাৎ অতিভুজ দুটো সমান হয়েই গেল। আরেকটা করে বাহু এখানে কি সমান আছে, দেখো তো এই বাহুটার সঙ্গে এই বাহুটার কি সম্পর্ক, এই দুটো হচ্ছে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, ও এবং ওবি যে বৃত্তটা তোমার দেওয়া আছে প্রদত্ত বৃত্ত, সেই প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও ওবিও সমান। তাহলে তোমরা পাচ্ছ সমকোণী দুটো ত্রিভুজ, অতিভুজটা সাধারণ বাহু এবং দুটো বাহু সমান, অতএব ত্রিভুজ দুটো সর্বসম। কোন শব্দে হবে না RHS সর্বসমতার শব্দ। যখন তুমি RHS সর্বসমতা পেয়ে গেলে, সর্বসম ত্রিভুজ পেয়ে গেলে, এবারে কি হয় না সর্বসম ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ যেমন সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয় ইত্যাদি হয়। তাহলে দেখো তাহলে এখানে দেখো এখানে হচ্ছে তোমার এই দুটো কোণ সমকোণ, এই দুটো কোণ সমকোণ ছিল, আবার দেখো তাহলে এই দুটো বাহু তো সমান ছিল আর এই দুটো সাধারণ বাহু ছিল, তাহলে একটা করে বাকি যে বাহু আছে এই বাহুটা এবং এই বাহুটা তো সমানই হবে, কারণ এই দুটো বাহু সমান ছিল, এটা সাধারণ বাহু ছিল। তিনটে করে বাহু তো এমনিতেই সমান হবে, তার দুটো করে বাহু, এই দুটো বাহু সমান আছে আর এটা সাধারণ বাহু আছে, অতএব আর যে দুটো বাহু আছে তাহলে সমান ইজিলি হবে। অর্থাৎ এক্ষেত্রে তুমি লিখে দিতে পারছো যে এপি সমান বিপি হবে। অর্থাৎ দেখো প্রথম যে প্রমাণটা ছিল যে স্পর্শক দুটো স্পর্শবিন্দু পর্যন্ত দৈর্ঘ্য সমান হবে, সেটা প্রমাণ হয়ে গেল। এবার দেখো এই দুটো বাহু সমান মানে এদের বিপরীত কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই দুটো বাহু সমান মানে তাদের বিপরীত কোণ এই কোণ আর এই কোণ সমান হবে। অর্থাৎ তুমি পেয়ে গেলে যে এওপি কোণ সমান বিওপি কোণ। তাহলে কি পেলে না ওই স্পর্শক দুটো বৃত্তের কেন্দ্রে, এই স্পর্শক দুটো বৃত্তের কেন্দ্রে সমান সমান সম্মুখ কোণ উৎপন্ন করেছে, এটাও হয়ে গেল। শুধু কি তাই, দেখো এই দুটো বাহু কত সমান, তাহলে এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ এগুলো তো সমান হবে। এই দুটো বাহু যেহেতু সমান তাহলে এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে। তাহলে এই দুটো কোণ সমান দেখাতে গেলে তোমাদের আগে সর্বসমতা দেখাতে হচ্ছে, তারপরে তোমরা বলতে পারছো যেহেতু সর্বসমতা আমরা প্রমাণ করে ফেলেছি, তার জন্য এখানেই আমরা ওইটা বলে দিলাম যে এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে। অর্থাৎ দেখো আমরা এখানে এটাও লিখতে পারছি যে এপিও কোণ সমান বিপিও কোণ। তার মানে কি এটা কি প্রমাণ করছে না এই স্পর্শক দুটোর মধ্যবর্তী যে কোণ বৃত্তের কেন্দ্র এবং বহিঃস্থ বিন্দু সংযোগ সরলরেখাটা সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা অ্যাকচুয়ালি দুটো উপপাদ্যকে একটাতেই বলে দিলাম, ঠিক আছে, একটু ভালো করে করে নেবে। এরপরে দেখো এইটার বিপরীত একটা উপপাদ্য আমরা প্রমাণ করতে পারি, এইটার একটা বিপরীত উপপাদ্য প্রমাণ করতে পারি। কিরকম না একটা বৃত্তে বহিঃস্থ কোনো বিন্দু থেকে যেগুলো স্পর্শক আঁকা যায়, একটা বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যেগুলো স্পর্শক আঁকা যায় তাদের অন্তর্ভুক্ত কোণের যদি সমদ্বিখণ্ডক টানে, সেই সমদ্বিখণ্ডকটা কেন্দ্র দিয়ে যাবে। দেখো এই যে দুটো স্পর্শক এঁকেছি, এই স্পর্শকের অন্তর্ভুক্ত একটা কোণ আছে, আমরা তো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে পারি,
এই কোণটা সমদ্বিখণ্ডক টানতে পারি। তো সেই সমদ্বিখণ্ডকটা কেন্দ্র দিয়ে যাবে না প্রমাণ করে দেবেন। যেহেতু আমরা বিপরীতটা প্রমাণ করেছি যে এই কোণটা এই বিন্দু আর এই বিন্দু সংযোগ সরলরেখাংশ দ্বারা সমদ্বিখণ্ডিত হয় প্রমাণ করেছি। উল্টোটা বলছি যে স্পর্শক দ্বারা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি জানি সেটা কেন্দ্র দিয়ে যাবে। তো ধরে নাও কেন্দ্র দিয়ে যাচ্ছে না, ধরে নাও কেন্দ্র দিয়ে যাচ্ছে না, এরকম তো ধরে নিতে পারি। মনে করো এভাবে যাচ্ছে, কেন্দ্রটা মনে করো ও, এটা মনে করো পি, এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে এই এপিবি কোণের সমদ্বিখণ্ডকটা মনে করো পি কিউ, সেটা ও বিন্দু দিয়ে যাবে প্রমাণ করতে হবে। তুমি ধরো যাচ্ছে না, তাহলে এখানে কি ব্যাপারটা কি হলো না, ব্যাপারটা হয়ে গেল দেখো কি না, তোমাকে প্রমাণ করতে হবে যে এই কোণের যে সমদ্বিখণ্ডকটা অর্থাৎ এ পি কিউ আর বি পি কিউ তো সমান, যেহেতু পি কিউটাই হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, এই পি কিউটা কেন্দ্র দিয়ে যাবে দেখাতে হবে। তুমি ধরে নাও যে যাবে না, এরকম ধরে নাও। তাহলে যাবে না যখন তুমি ওপি যোগ করতে পারবে, ওপি যোগ করে এবারে ওপির সঙ্গে ওপি ও এর সঙ্গে এ আর বি বিন্দু যোগ করতে পারবে, এ আর বি বিন্দু যোগ করে দিতে পারবে, তাই না? তো এখন তুমি তো এটা জানো যে এপিও সমান বিপিও, এটা তো জানো, এটা একটু আগে প্রমাণ করা হয়েছে। বললাম যে এপিও কোণ সমান বিপিও কোণ হয়। এইটা কি না হাফ এপিবি, হাফ এপিবি। আবার দেখো আমরা বলছি পি কিউটা হচ্ছে এপিবি এর সমদ্বিখণ্ডক, তাহলে এপি কিউ কত? এপি কিউ হচ্ছে হাফ এপিবি। তাহলে দেখো তুমি দুটো জিনিস পাচ্ছ, একটা এপি ও হচ্ছে হাফ এপিবি আর একটা এপি কিউ হচ্ছে হাফ এপিবি। অর্থাৎ এটা তুমি পেয়ে যাচ্ছ যে এপি ও কোণ আর এপি কিউ কোণ সমান, এপি ও কোণ আর এপি কিউ কোণ সমান। একটা সরলরেখা এপি সরলরেখা, এপি সরলরেখার পি বিন্দুতে তুমি একটা এপি ও কোণ আঁকলে আর একটা এপি কিউ কোণ একই দিকে আঁকছো, তো সেটা তো এর উপর দিয়ে যাবে। সেটা কি আলাদা এরকম হবে? এরকম কি হয় যে এই কোণটা সমান সঙ্গে এই কোণটা সমান? সেরকম কি হতে পারে? অর্থাৎ দুটো কোণ, দুটো সরলরেখা যদি একই অ্যাঙ্গেলে একটার সঙ্গে নত থাকে, মানে এই দুটো সরলরেখা কিউপি এবং ওপি এরা দুটো যদি এপির সঙ্গে একই অ্যাঙ্গেলে নত থাকে, তাহলে কি হবে? হয় তারা সমান্তরাল হবে, কিন্তু এটা তো সমান্তরাল নয়, এটি সমান্তরাল হচ্ছে, আর না হলে তারা পরস্পর সমাপতিত সরলরেখা হবে। এই দুটো তো সমাপতিত হয়ে যাবে, কারণ এরা সমান্তরাল নয়। দেখতেই পাচ্ছ যে এরা পি বিন্দুতে তারা ছেদ করেছে। এই দুটো সরলরেখাংশই পি এর সঙ্গে একই কোণে নত, কারণ দেখো এপি ও কোণ আর এপি কিউ কোণ সমান বলেছে। তো তাহলে এরা সমান্তরাল হলে হতে পারে। এরকম দুটো সমান্তরাল যদি হয়, তারা একই সরলরেখার সঙ্গে একটা সরলরেখার সঙ্গে একটা নির্দিষ্ট কোণে এই কোণটার সঙ্গে দেখো এই কোণটা সমান হয়। তোমরা জানো এই দুটো সমান্তরাল হলে অবশ্যই এই দুটোর সঙ্গে এর কোণ সমান হয়, কিন্তু এক্ষেত্রে তো তা নয়। এক্ষেত্রে ওপি এবং পি কিউপি আছে, অর্থাৎ তারা পি বিন্দুতে ছেদ দুটো পরস্পর ছেদ সরলরেখা তো সমান্তরাল হতে পারবে না। তো তার মানে কি হবে? তারা অবশ্যই পরস্পর সমাপতিত। তার মানে অ্যাকচুয়ালি পি কিউ এবং পিও তারা পরস্পর সমাপতিত হবে। ওকে, তাহলে এটা করে ফেললাম আমরা। এর বিপরীতটাও করে ফেললাম, এটি কিন্তু তোমাদের বইতে বলা নেই, ঠিক আছে? এটা একটু করে নেবে, বিপরীতটা তোমরা একটু করে নেবে, ঠিক আছে? এরপরে দেখো একটা অঙ্ক আমরা করব। অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে, এটা তোমাদের বইতেই আছে, দেখো অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয় স্পর্শবিন্দু বি আর সি, বি এবং সি, বি এবং সি এই বলা আছে। তাহলে বলছে এই বিসি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক এটা হবে এই বৃত্তের কেন্দ্র আর এই বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাটা। বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাটা বিসি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক হবে। মানে এই বিন্দুটা যদি আমি ডি দিই, তাহলে ডি হবে বিসি মধ্যবিন্দু এবং ওডি বা ডি বা এডি সেটা হবে ডিসির উপরে লম্ব। সেটা খুব সহজেই আমরা এটাও খুব সহজে আমরা প্রমাণ করে দিতে পারি। দেখো খুব সহজেই প্রমাণ করতে পারি। তোমাদের একটু আগে আমরা বললাম যে এই স্পর্শক সমান হবে,
বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আনলে তারা সমান হবে। স্পর্শ বিন্দু যেহেতু বি আর সি বলা আছে, অর্থাৎ একটা এবি স্পর্শক আর একটা এসি স্পর্শক, তারা সমান। এবি আর এসি সমান, তাহলে এবিসি তে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং তো আমরা এটা একটু আগে বললাম যে এই স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ বিন্দু সংযোগ সহায়তা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ দেখো এই কোণগুলো সমান। তার মানে এইরকম ব্যাপারটা আছে, ক্লাস 8 এ উপপাদ্য করেছে। একটা সমদ্বিবাহু সরলরেখা, সমদ্বিবাহু ত্রিভুজ, তার শীর্ষকোণে যদি সমদ্বিখণ্ডক টানে সেটা কি করে? এটি হচ্ছে এডি, এটি হচ্ছে এডি, এই কোণের সমদ্বিখণ্ডক টেনেছে, এই দুটো বাহু সমান, এই শীর্ষকোণের সমদ্বিখণ্ডক টেনেছি, সেটা কি করে? তোমরা আগে পড়েছো, এটা হচ্ছে ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এডি, তার মানে এটা বিসি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই ডি বিন্দুটা বিসি মধ্যবিন্দু হবে এবং এডি লম্ব বিসি হবে, মানে ওডি লম্ব বিসি। খুব ইজি। অর্থাৎ যদি আমরা এরকম কোন শর্ট কোশ্চেন, এর থেকে শর্ট কোশ্চেন করে এরকম একটা শর্ট কোশ্চেন যেটা দৈর্ঘ্য অনেক সময় নির্ণয় করতে দেয়, সেরকম প্রশ্নে আমরা আসছি, সেরকম একটা প্রশ্নে আমরা আসছি, ঠিক আছে? সেরকম একটা প্রশ্নে আমরা আসছি। দেখো কিরকম এরকম একটা প্রশ্নে আমরা আসবো, একটু পরে আসছি। আগে আরেকটা উপপাদ্য আমরা করছি, তাহলে এটা ভালো করে একটু দেখে নাও, একটু তাড়াহুড়ো করে বলা হয়ে গেল। আরেকবার বলছি যে এটা একটা বৃত্ত আছে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক টানা আছে, তাদের স্পর্শ বিন্দু হচ্ছে বি এবং সি। বি এবং সি কে যোগ করে যে জ্যা পেয়েছি, সেই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড হবে কে? না, এই বৃত্তের কেন্দ্র এবং ওই বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখা। খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারি। এটা বিন্দুটার নাম আমরা ডি দিয়েছি। আমরা বললাম কি, আমরা এর আগে উপপাদ্য করেছি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক টানলে সেই স্পর্শ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যগুলো সমান হয়, অর্থাৎ এবি আর এসি সমান হবে। আর এটাও প্রমাণ করেছে যে বি এ ডি কোণ, মানে বি এ ও কোণ এবং বি সি এ ও কোণ এরা সমান হবে, বি এ ও সি এ ও সমান হবে। তার মানে দেখো বি এ ডি আর সি এ ডি সমান হয়ে যাচ্ছে, বি এ ডি আর সি এ ডি সমান হয়ে যাচ্ছে। কেন? স্পর্শকের অন্তর্গত কোণ বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখা দ্বারা সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, তো তাহলে এটা হলো। এবারে আমরা ক্লাস 8 এর কত কাজে লাগাচ্ছি। দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার সমান বাহু দুটো অন্তর্গত কোণ, অর্থাৎ এটি শীর্ষকোণ বলে। এই শীর্ষকোণে যদি সমদ্বিখণ্ডক টানি তাহলে সেটা ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। এখানে ভূমিটা হচ্ছে বিসি, এটা শীর্ষকোণ, এর সমদ্বিখণ্ডক টানাই আছে, অর্থাৎ ডিটা হবে বিসির মধ্যবিন্দু এবং এটা লম্ব হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে এই বহিস্থ বিন্দু এবং কেন্দ্র সংযোগ যে সরলরেখাটা, সেটা বিসি জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এরপরে আমরা একটা উপপাদ্য করব। কিরকম? এই ভালো উপপাদ্য, এটিও পরীক্ষায় পড়ে, মাধ্যমিকেও আসে, এর রোটেশনালি আসে, বিভিন্ন বছরে আসে, তবে সব পরপর 2 বছর হয়তো আসে না, কিন্তু মাঝে মাঝে এটা আসে। কিরকম না বলছে, দুটো বৃত্ত এই উপপাদ্যটা আসার আগে আমরা এখানে একটু দেখে নেবো যে দুটো বৃত্ত একটা সমতলে কিরকম ভাবে থাকতে পারে। এটা এই বৃত্ত দুটো, যেমন একটা সরলরেখার একটা বৃত্ত লিখেছিলাম, তেমনি দুটো বৃত্ত একটা সমতলে কিভাবে থাকতে পারে। এরকম একটা এবিসিডি বৃত্ত বা এবিসি বৃত্ত নিলাম, আর একটা হলো পিকিউ আর বৃত্ত নিলাম। দেখো এক্ষেত্রে কি দুটোর মধ্যে কোনো কমন পয়েন্ট আছে? কমন পয়েন্ট কিন্তু নেই, এই দুটোর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। আবার এমন হতে পারে বৃত্ত দুটো এইভাবে থাকতে পারে, বৃত্ত দুটো এইভাবে থাকতে পারে। এটা হচ্ছে এ বি সি বৃত্ত, আর এটা হচ্ছে পি বি আর বৃত্ত। দেখো এখানে একটা কমন পয়েন্ট আছে, অথবা এরকম হতে পারে, এটা দেখো এ বি সি বৃত্ত, আর একটা বৃত্ত পি বি আর বৃত্ত। দেখো এক্ষেত্রেও কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু বি বিন্দুটা কমন, এই বৃত্ত এবং এই বৃত্তের মধ্যে দুটো বিন্দু, এই মানে একটা বিন্দু কমন আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে বিন্দু কমন আছে। তাহলে এখানে কোনো কমন বিন্দু ছিল না, এক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে একটা করে বিন্দু কমন আছে। এই ক্ষেত্রে বলা হবে দেখো এই বৃত্ত দুটোর কেন্দ্র যদি যোগ করে দেওয়া হয়, কেন্দ্র দুটো যে সংযোগ সরলরেখার অংশটা, সেটা বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির সমান হবে, আমরা পরে দেখাচ্ছি। আর এই ক্ষেত্রে কেন্দ্র দুটোর
সংযোগ সরলরেখাটা কেন্দ্র দুটো সংযোগ সরলরেখাটা কি হবে, বৃত্ত দুটোর ব্যাসার্ধের অন্তরের সমান হবে। একটা কেন্দ্র যদি মনে করো x ধরা হয়, একটা y ধরা হয়, তাহলে বর্ডার x অর্থাৎ এটা x আর এটা যদি y ধরা হয়, তাহলে x y টা হবে ওই দুটো বৃত্তের ব্যাসার্ধের অন্তরের সমান। এখানে সমষ্টি সমান হবে, এখানে অন্তরের সমান হবে। এই ক্ষেত্রে বহিঃস্থভাবে স্পর্শ করেছে বলা হবে, আর এক্ষেত্রে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে বলা হবে। ঠিক আছে, তেমনি এটাও হতে পারে দেখো একটা হচ্ছে ABC বৃত্ত আর একটা হচ্ছে ABD বৃত্ত। এখানে কিন্তু দুটো বিন্দু কমন আছে, একটা ABC বৃত্ত আর একটা ABD বৃত্ত, অর্থাৎ এখানে দুটো বিন্দু কমন আছে A আর B। এই ক্ষেত্রে কি হবে না, বৃত্ত দুটো পরস্পর ছেদি বৃত্ত হবে এবং তাদের একটা সাধারণ জ্যা থাকবে, কমন একটা কর থাকবে, জ্যা থাকবে, এটা সাধারণ জ্যা থাকবে। এক্ষেত্রে কিন্তু দুটোর মধ্যে সাধারণ কোনো জ্যা থাকে না। এরা বহিঃস্থভাবে স্পর্শ করেছিল, এখানে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে, আর এখানে বৃত্ত দুটো পরস্পর স্পর্শ করেনি বা ছেদও করেনি। এক্ষেত্রে বৃত্ত দুটোর ব্যাসার্ধের বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির থেকে বেশি হবে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব। এই xy হবে বৃত্ত দুটোর সমষ্টির থেকে বড়, এক্ষেত্রে হবে সমষ্টির সমান, এখানে অন্তরের সমান, আর এখানে কি হবে না, এক্ষেত্রে সমষ্টির থেকে ছোট হবে। এই ক্ষেত্রে সমষ্টির থেকে ছোট হবে, এই বৃত্ত দুটোর ব্যাসার্ধের যা সমষ্টি তাদের থেকে ছোট হবে। এগুলো আমরা পরে আসছি। এখন দুটো বৃত্ত একটা সমতলে এইভাবে থাকতে পারে, একরকম, দুরকম, তিন রকম, চার রকম, এইভাবে থাকতে পারে। একের ক্ষেত্রে কোনো কমন পয়েন্ট নেই, 2 এবং 3 এর ক্ষেত্রে একটা করে কমন পয়েন্ট আছে এবং 4 এর ক্ষেত্রে দুটো কমন পয়েন্ট আছে। যখনই দুটো কমন পয়েন্ট থাকবে তাদেরকে ইন্টারসেক্টিং সার্কেলস বলা হবে, দুটোকে পরস্পরচ্ছেদী বৃত্ত বলা হবে, এবং সেক্ষেত্রে একটা কমন কর থাকে, সাধারণ জ্যা থাকে। ঠিক আছে, এই নিয়ে এভাবে উপপাদ্য আছে। কিরকম না, বলছে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে কিন্তু দুরকম ভাবে হতে পারে, একটা বহিঃস্পর্শ একটা অন্তঃস্পর্শ। ঠিক আছে, হয় তারা বহিঃস্পর্শ করবে, না হলে তারা অন্তঃস্পর্শ করবে। দেখো এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, এরা পরস্পরকে বহিঃস্পর্শ করে, আর না হলে এরকম হবে, মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, ওই xy নাম দিলাম। এক্ষেত্রে আমরা বড়টার কেন্দ্র x, ছোটটার কেন্দ্র y নিলাম। এরা z বিন্দুতে বহিঃস্পর্শ করেছে অথবা অন্তঃস্পর্শ করেছে দেখা যাচ্ছে। এখানে তোমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই z বিন্দুটা কোথায় থাকবে না, বলতে x আর y কে যোগ করে যে সরলরেখাংশ পাবো তার উপরে থাকবে। x আর y কে যোগ করে যে সরলরেখাংশ পাবো তার উপরে z বিন্দুটা থাকবে দেখা যাবে। x এবং y কে যোগ করে যে সরলরেখাংশটা পাবো তার সেটার উপরে বা তার বর্ধিতাংশের উপরে আমরা বিন্দুটা, ওই স্পর্শ বিন্দুটা পাবো দেখা যাবে। খুব ভালো প্রশ্ন একটা। এই ক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে তোমাদের ওই যে স্পর্শ বিন্দুটা দুটো বৃত্ত যেখানে স্পর্শ করেছে সেখানে দুটো বৃত্তের একটা সাধারণ স্পর্শ আঁকতে হবে। সাধারণ স্পর্শ আঁকতে হবে। এই সাধারণ স্পর্শকে কি বলে সেটা আমরা পরে আসছি। কি বলে, এটা একটা নাম আছে, সেটা কি বলে সেটা আমরা পরে আসছি। সাধারণ স্পর্শ দুরকম হয়, সরল সাধারণ এবং তির্যক সাধারণ, সেটা তো আমরা পরে আসছি। তো আগে দেখো আমরা এখানে একটা স্পর্শ এঁকে নিলাম, এটা জেড বিন্দু, আমরা জানি এটি জেড বিন্দু। জেড বিন্দুতে আমরা এবি একটা স্পর্শ এঁকে নিলাম। এরপরে কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করে দিতে পারি। এরপরে কিন্তু আমরা ওই আগের যে উপপাদ্য সেখান থেকে খুব সহজেই দেখা যাবে। তোমরা জানো বৃত্তের স্পর্শ এবং স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। অর্থাৎ দেখো xz এটা যেমন এবির উপর লম্ব হবে, সেই রকম yz ও এবির উপর লম্ব হবে। খুব ইজি, দুটো ছবির ক্ষেত্রেই কিন্তু এটা হবে। কেননা বড় বৃত্তের এবি স্পর্শক xz হচ্ছে স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, তাহলে লম্ব হবে। ছোট বৃত্তের এবি স্পর্শক এবং yz হচ্ছে স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, তাহলে yz ও এবির উপর লম্ব হবে। ঠিক একই এখানেও তাই, yz এবির উপর লম্ব হবে, xz ও এবির উপর লম্ব হবে। কারণ xz হচ্ছে বড় বৃত্তের স্পর্শক এবির উপর স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, এবি এর স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ। ঠিক আছে, আর ছোট বৃত্তের এবি স্পর্শকের স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ হচ্ছে yz। তাহলে yz লম্ব এবি আর xz লম্ব এবি দুটো ছবির ক্ষেত্রেই হবে। তাহলে কি দেখতে পাচ্ছ, জেড বিন্দুটা তো কোথায় আছে, এবির উপর। তাহলে এবির উপর জেড বিন্দুতে zx এবং zy দুটোই এবির উপর লম্ব। একটা হচ্ছে একই দিকে আছে আর একটা হচ্ছে দুটো বিপরীত দিকে আছে, তাই না? একই দিকে থাকলেও তারা সমাপতিত হবে, একটু আগে বলা হয়েছে। আর
বিপরীত দিকে থাকলেও তাহলে একই সরলরেখায় অবস্থিত হবে, জেড এক্স এবং জেড ওয়াই, কারণ এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি, অতএব এদের সমষ্টি 180 ডিগ্রি, মানে বহিঃস্থ বাহুগুলো একই সরলরেখায় থাকবে। আর যদি তারা একই দিকে হয় তাহলে কোনো কথাই নেই, যেহেতু একটা সরলরেখার একটা বিন্দু একটা স্পর্শক আঁকা যায়, অতএব এটা সমাপতিত হয়ে যাবে। তাহলে আমরা দেখাতে পারলাম যে এই স্পর্শ বিন্দুটা কি না, ওই বৃত্ত দুটোর যে কেন্দ্র দুটো তাদের সংযোগ সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, দুটো বৃত্ত যদি স্পর্শ করে, হয় এটা বহিঃস্পর্শ করবে, না হলে অন্তঃস্পর্শ করবে। দুটো ক্ষেত্রেই কি হবে না, স্পর্শ বিন্দুটা ওই বৃত্ত দুটোর কেন্দ্র দুটোর সংযোগ সরলরেখার উপরে থাকবে। অর্থাৎ এখানে এক্স জেড এবং ওয়াই, এখানেও জেড ওয়াই এবং এক্স এরা সমরেখ হবে, কোলিনিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে এইটা আমরা দেখাতে পারবো। এবার এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত করতে পারি। এখানে দেখো, এখানে যে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব সেটা তো এক্স ওয়াই। আমরা এখানে জেনে গেছি যে এক্স জেড এবং ওয়াই জেড একই সরলরেখায় আছে, অর্থাৎ যে এক্স জেড এবং ওয়াই সমরেখ। এই ছবিটার ক্ষেত্রে আমরা এক্স ওয়াই সমান কি পাবো না, এক্স ওয়াই সমান দেখো পেয়ে যাচ্ছি এক্স জেড প্লাস ওয়াই জেড। তার মানে দেখো এইটা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এটা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দুটো সমষ্টি সমান হচ্ছে। দুটো বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তাদের কেন্দ্র, সেই বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হচ্ছে না, একটা বৃত্তের ব্যাসার্ধ প্লাস আরেকটা বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ দুটো বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি হয়ে যাচ্ছে। এইটার ক্ষেত্রে কি হচ্ছে না, এইটার ক্ষেত্রে দেখো এক্স ওয়াই সমান হচ্ছে কি না, এখানে তো আমরা জানি জেড ওয়াই এবং এক্স সমরেখ, তাহলে জেড এক্স সমান জেড ওয়াই প্লাস এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াই সমান কি হবে না, জেড এক্স মাইনাস জেড ওয়াই। ঠিক আছে, জেড এক্স মাইনাস জেড ওয়াই, জেড এক্স থেকে জেড ওয়াই বাদ দিলে আমি এক্স ওয়াই পাবো। তাহলে এক্স ওয়াই সমান এরকম হয়ে যাচ্ছে, জেড এক্স হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ বড় বৃত্তটা, আর জেড ওয়াই হচ্ছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধের বিয়োগফল হচ্ছে, একটার ক্ষেত্রে দুটো বৃত্তের ব্যাসার্ধের বিয়োগফল হচ্ছে যদি অন্তঃস্পর্শ করে, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধের যোগফল হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে দেখো যে বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধ দুটোর যোগফলের সমান আর বিয়োগফলের সমান হচ্ছে যদি বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ হয়। তো আমরা তো এখানে দেখাতে পারি এর মধ্যে তো zx মাইনাস zy, এটা তো লেস দেন zx প্লাস zy, zx প্লাস zy, তাই না? zx মাইনাস zy অবশ্যই লেস দেন zx প্লাস zy, আর এখানে xy ইজ zx প্লাস zy হয়ে গেছে। হ্যাঁ, আর কি না, আরেকটা হয় যে যদি বৃত্ত দুটো পরস্পর স্পর্শ করে না করে বা ছেদ না করে তাহলে কি হবে, তাহলে হচ্ছে দেখো এখানে xy দেখো, একটা যদি আমি x a বলি আর একটা মানে এটা যদি ধরো এটা যদি আমি r1 বলি, এটা যদি r2 বলি, তাহলে ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 হচ্ছে, আর এটা সমান r1 প্লাস r2, অর্থাৎ দেখো xy ইজ লেস দেন r1 প্লাস r2 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে যদি এটা p বলি, এটা যদি q বলি, তাহলে এটা হচ্ছে r1, এটা যদি r2 বলি, তাহলে দেখো এখানে xy সমান কি হচ্ছে না xp প্লাস yq প্লাস pq, তার মানে দেখো r1 প্লাস r2 প্লাস আবার pq হচ্ছে, তার মানে অবশ্যই গ্রেটার দেন r1 প্লাস r2। তাহলে এটার ক্ষেত্রে কি হলো না, বৃত্ত দুটোর কেন্দ্র দুটোর দূরত্ব হচ্ছে r1 বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির থেকে বড়, এখানে হচ্ছে সমষ্টির থেকে ছোট, এখানে হচ্ছে সমষ্টির সমান। ঠিক আছে, সমষ্টির সমান। ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু সমষ্টির থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি অন্তরের সমান, মানে সমষ্টির থেকে ছোট হয়ে যাচ্ছে অন্তঃস্পর্শ করলে। তাহলে অন্তঃস্পর্শ না করে যদি তারা যদি ছেদ করতো তাহলেও কিন্তু দেখো, তাহলেও আমরা দেখাতে পারবো যে তাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির থেকে ছোট, এটা কিন্তু আমরা দেখাতে পারবো। দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে পরস্পরকে ছেদ করেছে, তো ছেদ করেছে যখন এখানে একটা বৃত্তের ব্যাসার্ধ এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে x p হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, y q হচ্ছে আরেকটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে দেখো এখানে xy সমান কি হচ্ছে, এই ক্ষেত্রে xy সমান আমরা কি পাবো, xy সমান কি পাচ্ছি না xp প্লাস yp পাচ্ছি। তো xp তো একটা বৃত্তের ব্যাসার্ধ হয়েই গেল, yp টা কি করে পাবো না, yp দেখো yq মাইনাস pq প্লাস yq মাইনাস pq হচ্ছে, অর্থাৎ দেখো
এখানে r1 প্লাস r2 মাইনাস একটা কিছু হচ্ছে, মাইনাস একটা কিছু মানে একটা দূরত্ব হচ্ছে, এই পি কিউটা বাদ চলে যাচ্ছে r1 প্লাস r2 থেকে, তার মানে লেস দেন r1 প্লাস r2। অর্থাৎ দেখো ছেদ করলে অথবা অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের সমষ্টির থেকে ছোট। যদি বহিঃস্পর্শ করে তাহলে বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির সমান হয়ে যাবে কেন্দ্রের মধ্যে দূরত্ব। আর যদি বহিস্থভাবে থাকে, বৃত্ত দুটো যদি ছেদ করে না বা স্পর্শ না করে, তাহলে কি হবে, তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধের সমষ্টির থেকে বড় হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে একটু, কারণ এগুলোতে ছোট ছোট শর্ট কোশ্চেন আসতে পারে। হয়েছে? এরপরে আমরা একটা অঙ্ক করব। আচ্ছা, এইখানে তাহলে অন্তস্থ বহিস্থভাবে স্পর্শ যে করছে, সেই অন্তস্থ বহিস্থভাবে স্পর্শ করছে যে তাদের ধর্মগুলো মোটামুটি আমরা বললাম। অন্তস্থ বা বহিস্থভাবে যে স্পর্শ করছে দুটো বৃত্ত পরস্পরকে, তাদের মধ্যে ধর্মগুলো কিন্তু আমরা বললাম। দেখো অন্তস্থভাবে স্পর্শ করলে কি হয়, বহিস্থভাবে স্পর্শ করলে কি হয়, সব কিন্তু বলেছি। একটু আর নিজেরা বাড়িতে বসে একটু একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। যখন বহিস্থভাবে স্পর্শ করছে বৃত্ত দুটোর ব্যাসার্ধ যদি আমি r1 আর r2 ধরি, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হচ্ছে না, তার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এটা যদি আমি d বলি, তাহলে d হচ্ছে r1 আর r2 সমষ্টির সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, r1 আর r2 অর্থাৎ বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির সমান হয়ে যাচ্ছে। যখন অন্তঃস্থভাবে স্পর্শ হচ্ছে তখন অ্যাকচুয়ালি r1 মাইনাস r2 হয়ে যাচ্ছে এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব r1 মাইনাস r2 হয়ে যাচ্ছে। আমরা এমনিতে সেটা দেখাতে পাচ্ছি এরকম যে লেস দেন r1 প্লাস r2, অর্থাৎ এই অন্তঃস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা r1 প্লাস r2 থেকে ছোট। যদি ছেদ করে তাহলেও কিন্তু আমরা দেখাতে পেরেছি যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব r1 প্লাস r2 থেকে ছোট, অর্থাৎ বৃত্ত দুটো ব্যাসার্ধের সমষ্টির থেকে ছোট। তাহলে সমান অথবা ছোট দেখিয়েছি, সমষ্টির সমান অথবা সমষ্টির থেকে ছোট দেখিয়েছি। বহিস্থভাবে স্পর্শ করলে সমান, আর অন্তঃস্থভাবে স্পর্শ করলে অথবা ছেদ করলে সমষ্টির থেকে ছোট দেখিয়েছি। সমষ্টির থেকে বড় হবে কখন, যদি তারা ছেদ না করে বা স্পর্শ না করে, অর্থাৎ এইভাবে যদি অবস্থিত হয়, তাহলে দেখিয়েছি যে এই ডিটা কি হচ্ছে না, বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবে। এগুলো কিন্তু দুটো বৃত্ত স্পর্শ করার শর্ত, বিভিন্ন রকম শর্ত আছে, সেইগুলো এসে গেল যে অন্তঃস্থভাবে স্পর্শ করবে না বহিস্থভাবে স্পর্শ করবে না ছেদ করবে নাকি স্পর্শ করবে না ছেদও করবে না, কি হবে, কোন শর্তে কি হবে, সেইগুলো বলা হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা দেখাবো দুটো বৃত্তের স্পর্শ, সাধারণ স্পর্শ কি হবে। দুটো বৃত্তের সাধারণ স্পর্শ কি হবে সেটা একটু দেখাবো। দেখো দুটো বৃত্তের সাধারণ স্পর্শ কি হবে, সেটি কত রকম ভাবে হবে সেগুলো দেখানো হচ্ছে। যদিও তোমাদের সাধারণ স্পর্শকে আঁকার অঙ্কন টঙ্কন কিন্তু খুব একটা নাই, তোমাদের সিলেবাসে নেই, তবুও একটুখানি বলার চেষ্টা করবো, যতটা পারা যায় বলার একটু চেষ্টা করবো। দেখো মনে করো দুটো বৃত্ত এইভাবে আছে, প্রথমে ওই ছেদ করছে না বা স্পর্শ করছে না, এরকম দুটো বৃত্ত দিচ্ছে, মানে নন ইন্টারসেক্টিং সার্কেলস, নন ইন্টারসেক্টিং সার্কেলস দিচ্ছি। এই দুটো পরস্পরকে ছেদও করেনি স্পর্শও করেনি, এরকম দিয়েছি। এই ক্ষেত্রে দুটো বৃত্তের স্পর্শক আমরা আঁকতে পারবো কিভাবে, মানে কিভাবে নয় কতগুলো আঁকতে পারবো সেটা বলা হচ্ছে, কিভাবে পরে, কিভাবে এখন আমি বলছি না। এইরকম দুটো স্পর্শক আঁকতে পারি, আবার এইরকম দুটো স্পর্শক আমরা আঁকতে পারি। দেখো দুটো বৃত্তের এইরকম দুটো স্পর্শ, এরকম চারটে স্পর্শক আমরা কোনটাকে কি বলা হয় সেটা পরে আসছে। এইরকম ক্ষেত্রে আমরা মোট চারটে সাধারণ স্পর্শক আঁকতে পারছি। সাধারণ স্পর্শক কেন বলা হচ্ছে না, যে কোনো একটা সরলরেখাকে দেখো দুটো বৃত্তকে স্পর্শ করছে, যে কোনো সরলরেখা নাও কিন্তু দুটো বৃত্তকে স্পর্শ করছে, অর্থাৎ সেই জন্য সাধারণ স্পর্শক বলা হচ্ছে। কমন ট্যানজেন্ট এরকম বলা হচ্ছে, কমন ট্যানজেন্ট দুটো বৃত্তের মধ্যে কমন ট্যানজেন্ট, তিনটে বৃত্ত হতে পারে, চারটে বৃত্ত হতে পারে, সেটা পরের প্রশ্ন। আমাদের দুটো বৃত্ত নিয়ে কাজ করতে হবে। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রে দেখালাম
এটা কমন ট্যানজেন্ট, এটাও কমন ট্যানজেন্ট, এটাও কমন ট্যানজেন্ট, এটাও কমন ট্যানজেন্ট। এদের আবার আলাদা আলাদা নাম আছে, সেটা পরে বলছি। তাহলে এই ক্ষেত্রে গেল। এবার হচ্ছে মনে করো দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে, সেই ক্ষেত্রে আমরা কতগুলো স্পর্শক আঁকতে পারবো? এরকম আঁকতে পারবো, এইরকম আঁকতে পারবো, আর দেখো এইরকম আঁকতে পারবো। তাহলে এই ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হচ্ছে 4, এই ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হচ্ছে 3। তাহলে এখানে বহিঃস্থভাবে স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেনি, মানে এটা তো নন ইন্টারসেক্টিং সার্কেলস, নন ইন্টারসেক্টিং সার্কেলস, অর্থাৎ পরস্পর ছেদ করে না এমন দুটো বৃত্ত, বা স্পর্শ করে না এমন দুটো বৃত্ত, ঠিক আছে? মানে বহিঃস্থভাবে অবস্থান করছে, বৃত্ত দুটো আবার পরস্পর বহিঃস্থভাবে অবস্থান করছে, ঠিক আছে? এই ক্ষেত্রে এখন 3টি দেখো। এবার দেখো যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে কি হবে? যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, এই ক্ষেত্রে কিন্তু আমরা স্পর্শকে যে আঁকতে পারবো সেইটা হবে মাত্র একটা স্পর্শক আঁকতে পারবো। যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে একটা স্পর্শক আঁকতে পারবো, আর যদি ছেদ করে তাহলে কি হবে? যদি দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে দেয় তাহলে দেখো, তাহলে আমরা দুটো স্পর্শক আঁকতে পারবো, তাহলে আমরা দুটো স্পর্শক আঁকতে পারবো। এই ক্ষেত্রে আমরা স্পর্শকের সংখ্যা পাচ্ছি তো। তাহলে স্পর্শকের সংখ্যা কিরকম হচ্ছে? 1 2 3 4। অর্থাৎ যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে একটা স্পর্শক, যদি দুটো বৃত্ত পরস্পরকে দুটো বৃত্তে ছেদ করে তাহলে দুটো স্পর্শক, যদি দুটো বৃত্ত পরস্পরকে একটা বৃত্তে বহিঃস্পর্শ করে তাহলে 3টে স্পর্শক, আর যদি দুটো বৃত্ত পরস্পর বহিঃস্থভাবে অবস্থান করে, অর্থাৎ ছেদও করে না স্পর্শও করে না, সেরকম হয় তাহলে 4টে স্পর্শক আঁকতে পারে। তাহলে দুটো বৃত্তের সর্বাধিক কটা স্পর্শক আঁকা গেল? উত্তর হচ্ছে 4। সর্বাধিক আমরা 4টে স্পর্শক আঁকতে পেরেছি। এবার বলবো সাধারণ স্পর্শক কাকে বলে? সাধারণ স্পর্শক কাকে বলে? দেখো সাধারণ স্পর্শক হচ্ছে দুরকম ভাবে বলতে পারি। কিরকম না, এই ক্ষেত্রে দেখো মনে করো এরকম আমি দুটো বৃত্ত নিলাম, এরকম একটা স্পর্শক আনলাম, সাধারণ স্পর্শক। বৃত্তের যে কেন্দ্র দুটো, এই সাধারণ স্পর্শকের একই দিকে আছে, বৃত্তের কেন্দ্র দুটো সাধারণ স্পর্শকের একই দিকে আছে না? এইখানে বৃত্তের কেন্দ্র দুটো এই সাধারণ স্পর্শকের একই দিকে অবস্থিত আছে। যেমন এখানে যদি বলি, আমি বলি এটা A বিন্দু S আর B, AB স্পর্শক। এখানে বৃত্ত দুটোর কেন্দ্র হচ্ছে একটা O1 একটা O2 বলি, তাহলে O1 আর O2 AB একই দিকে আছে। আবার দেখো CD তারও কিন্তু একই দিকে O1 এবং O2 আছে। তাহলে AB আর CD একই টাইপের স্পর্শক, কেননা AB এরও একই দিকে বৃত্তের কেন্দ্র দুটো আছে, আর CD এরও একই দিকে বৃত্তের কেন্দ্র দুটো আছে, বৃত্ত দুটোর কেন্দ্র দুটো আছে, ঠিক আছে? তাহলে AB আর CD একই টাইপের স্পর্শক। তেমনি দেখো যদি এটাকে EF নাম দেওয়া হয়, EF স্পর্শক, আর এটাকে GH স্পর্শক, তাহলে GH এর একদিকে O1 একদিকে O2, আবার EF এর একদিকে O1 একদিকে O2, এরকম আছে। অর্থাৎ GH এরও দুদিকে কেন্দ্র দুটো আছে, দুটো বিপরীত দিকে কেন্দ্র দুটো আছে, EF এরও দুটো বিপরীত দিকে কেন্দ্র দুটো আছে। অর্থাৎ এই দুটো আবার একই টাইপের স্পর্শক। অথবা তোমরা এভাবে বলতে পারো যে যদি এইটার ক্ষেত্রে দেখো কেন্দ্র দুটোকে যোগ করে যে সরলরেখাংশটা পাবো সেটা কিন্তু ছেদ করছে, সেটা কিন্তু এটাকে ছেদ করছে না, সেটাকে ছেদ করছে, সেটাকে এই স্পর্শককে ছেদ করছে, ছেদ কিন্তু করেনি। যদিও ছেদ করতে পারে, যদি বর্ধিত করে তাহলে ছেদ করবে, না হলে কিন্তু করবে না। কেন্দ্র দুটো সংযোগ সরলরেখাংশ যদি বাড়ায় তাহলে ছেদ করবে, না হলে কিন্তু করবে না। এক্ষেত্রে এই যে দেখো এখানে O1 আর O2 কে যোগ করলে সেই সরলরেখাংশটা কিন্তু AB বা CD কে ছেদ করবে না। যদি বাড়িয়ে দিই তাহলে হয়তো ছেদ করতে পারে বা সমান্তরাল হয়ে যেতে পারে, কিন্তু এমনিতে ছেদ করছে না। মানে AB এর উপরে কোনো বিন্দু এই সরলরেখাংশের এই কেন্দ্র দুটোর মধ্যবর্তী যে কেন্দ্র দুটোকে যোগ করে যে সরলরেখাংশ রয়েছে, A আর যদি B আমরা যে দুটো এরকম কেন্দ্র নিই, তাদের মধ্যবর্তী যে সমস্ত বিন্দুগুলো সেগুলো একটাও কিন্তু এই স্পর্শকটার উপর অবস্থিত নয়,
ঠিক আছে। তেমনি এখানে দেখো, এখানে কিন্তু দেখো যদি আমি ইয়ে বা জেইচ এর কথা ধরি, তাহলে O1 আর O2 যোগ করে দিলেই দেখো ইএফ কেও ছেদ করে যাচ্ছে, জেইচ কেও ছেদ করে যাচ্ছে, সেটাও বলতে পারো। তার মানে এখানে আমরা দু টাইপের স্পর্শক পাবো, সাধারণ স্পর্শক দুটো টাইপের পাবো। কি হলো সাধারণ স্পর্শক কাকে বলে, সেই সংজ্ঞাটা খুবই ইজি। দুটো বৃত্তকেই যদি কোনো সরলরেখা স্পর্শ করে তাহলে সেই স্পর্শকটাকে ওই বৃত্ত দুটো সাধারণ স্পর্শক বলা হয়। এবার সাধারণ স্পর্শক দু রকমের হয়। কি? কমন ট্যানজেন্ট। সাধারণ স্পর্শকের ইংরেজি কমন ট্যানজেন্ট। এটা হচ্ছে দু রকম হবে, একটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এটা দু রকম হবে। একটাকে বলা হবে সরল সাধারণ স্পর্শক, বা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, এটি হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, এই দু রকমের আমরা স্পর্শক, সাধারণ স্পর্শক দু রকমের পাবো। একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শকের একই দিকে বৃত্তের তির্যক সাধারণ স্পর্শকের দুটো বিপরীত দিকে বৃত্ত দুটোর কেন্দ্র দুটো থাকবে, আর সরল সাধারণ স্পর্শকের একই দিকে বৃত্ত দুটোর কেন্দ্র দুটো থাকবে। এই হচ্ছে কমন আইডিয়া, ঠিক আছে। এটাই সাধারণ ধারণা যে ওইটাই হবে, ঠিক আছে। সেভাবে আমরা সংজ্ঞাটা করব। এবারে আমরা দেখাবো যে একটা অঙ্ক করব। আমরা এখানে একটা অঙ্ক করব। দেখো, তাহলে সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শকের কথা বুঝেছো? সরল সাধারণ স্পর্শক কাকে বলে, তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে, এটা বুঝেছো। তোমাদের এর আগে আমরা 3টে অঙ্ক করি, 4টে অঙ্ক করিয়ে দিয়েছি। এবার 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা দেখো কিরকম না, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, একটি ব্যাস বলতে পারবো, কেননা বৃত্তের অনেকগুলো ব্যাস থাকে। বৃত্তের টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়কে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়কে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করে, যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, দেখাও পি ও কিউ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি দেখাও। দেখো এবি একটি ব্যাস বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্ত এবি একটি ব্যাস, ব্যাসের দুটো প্রান্তে দুটো স্পর্শক টানা আছে। তার মানে স্পর্শ দুটো পরস্পর সমান্তরাল, তোমরা জানো স্পর্শ দুটো যে সমান্তরাল হয় তোমরা আগে পড়ানো হবে, যে একটা বৃত্তের যে কোনো একটা ব্যাসের প্রান্তবিন্দু দ্বারা অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল, এই দুটো যে সমান্তরাল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার বৃত্তের আরেকটা বিন্দু আছে টি, সেই বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে, যাতে ওই এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকগুলো যাতে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। আমাদের দেখাতে হবে পি ও কিউ 90 ডিগ্রি, খুব ইজিলি আমরা দেখাতে পারি। শুধু জাস্ট ওটি যোগ করে দিলে আমরা প্রমাণ করে দিতে পারি। ওটিকে যদি আমরা যোগ করে দিই তাহলে প্রমাণ করে দিতে পারি।
কিরকম ভাবে দেখো, খুব সহজে প্রমাণ করে দেবো। জাস্ট প্রমাণটাই আমি বলছি। তোমরা জানো বৃত্তের বহিঃস্থবিন্দু থেকে দুটো যে স্পর্শক টানা যায় তারা বৃত্তের কেন্দ্রে সমান সমান কোণ করে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে দেখো এখানে আমাদের বহিঃস্থবিন্দু দুটো এখানে পি আর কিউ ধরে নিতে পারি। এখান থেকে দুটো স্পর্শক টানা যায় পি থেকে, যারা একটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শ করেছে, একটা এ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে একটা হচ্ছে পিটি স্পর্শক আর একটা পি এ স্পর্শক, তারা দেখো বৃত্তের কেন্দ্রে কি কি কোণ করেছে, একটা পিওএ আর একটা পিওটি। তার মানে অ্যাকচুয়ালি দেখো পিওএ সমান পিওটি সমান কি হবে না হাফ এওটি। এটা খুব ইজি, মানে বৃত্তের বাইরে থেকে দুটো স্পর্শক টানবে সেটা বৃত্তের কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করে, এইটুকু একদম নিশ্চিত। অতএব তাহলে আমরা কি পেলাম যে এই কোণ দুটো সমান। ঠিক আছে, এটা পেয়েছি। পিওএ সমান পিওটি সমান হাফ এওটি, কারণ এইগুলো সমান মানে পুরো কোণটা এই পুরো কোণটার অর্ধেক। ঠিক একইভাবে দেখো কিউটাও একটা বহিঃস্থবিন্দু ধরতে পারি। তাহলে কিউবি একটা স্পর্শক, কিউটি একটা স্পর্শক, তারা বি আর টি বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ এটা একটা স্পর্শকটা দৈর্ঘ্য, এটা স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে কিউবি। অতএব তারা বৃত্তের কেন্দ্রে দেখো এইগুলো সমান সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ দেখো বিও কিউ সমান কিউ ও টি, সেটাও সমান হবে হাফ কি না বিওটি। ওকে, তাহলে এই দুটো কোণের এই দুটো কোণ সমান এবং তারা হবে এই পুরো কোণটার অর্ধেক। এই দুটো যদি যোগ করে দিই কি পাবো, দেখো পিওটি আর কিউওটি যোগ করব, মানে অ্যাকচুয়ালি আমাদের প্রমাণ করতে হবে পিও কিউ সমকোণ, এক সমকোণ। লিখলাম পিও কিউ, পিও কিউকে দুটো কোণের সমষ্টি হিসাবে লিখতে পারি পিওটি প্লাস কিউওটি, পিওটি প্লাস কিউওটি। দেখো পিওটি আর কিউওটি যোগ করলে তোমরা পিও কিউ কোণটা পাবে। ঠিক আছে, এবার দেখো পিওটি কি পেয়েছো, পিওটি পেয়েছো হাফ এওটি, এটা পেয়েছো হাফ বিওটি, দুটোকে যোগ করে দাও হাফ কমন, এওটি প্লাস বিওটি, এওটি প্লাস বিওটি। এওটি আর বিওটি এর সমষ্টি কত না এওবি, তাহলে হাফ যেহেতু গুণ আছে হাফটা থাকবে, এটা হয়ে গেল এওবি। এবার দেখো এওবি কি কত কোণ, এওবি না এবি হচ্ছে বৃত্তের ব্যাস, অতএব এওবি এক সরল কোণ, এওবি হচ্ছে এক সরল কোণ। তাহলে হাফ এওবি কত না হাফ ইনটু এক সরল কোণ মানে 180 ডিগ্রি, অর্থাৎ হয়ে গেল 90। ঠিক আছে, তো পিও কিউ কোণ যে 90 ডিগ্রি, এটা খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারি। ওকে, খুব ইজিলি আমরা প্রমাণ করে দিতে পারলাম যে পিও কিউ সমান হাফ হাফ ইনটু 180 ডিগ্রি মানে এক সরল কোণের অর্ধেক, অর্থাৎ 90 ডিগ্রি। পিও কিউ কোণটা যে 90 ডিগ্রি খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারবো। যদিও এখান থেকে আরো একটা উপপাদ্য প্রমাণ করা যায়, তোমরা যখন সদৃশ্যতার উপপাদ্য করবে তখন এখান থেকে আরো একটা জিনিস, দুটো জিনিস প্রমাণ করা যায়, আরো তিনটে জিনিস প্রমাণ করা যায়। পিটি আর কিউটি এদের গুণফল হবে ওপি স্কোয়ার, তেমনি পিটি আর পিকিউ এর গুণফল হবে ওপি স্কোয়ার, আর কিউটি আর পিকিউ এর গুণফল হবে ওকিউ স্কোয়ার। সেটা আমরা পরে প্রমাণ করতে পারি, সদৃশ্যতার উপপাদ্য থেকে এটা প্রমাণ করা যাবে, সেটা তখন করা হবে। ঠিক আছে, সদৃশ্যতার উপপাদ্য যখন হবে তখন ওটা প্রমাণ হবে। কেন না সেখানে একটা উপপাদ্য, অন্য একটা উপপাদ্য আছে, সেখান থেকে সেইটা আগে প্রমাণ করে তারপর এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই কোণটা তো সমকোণ পেয়েছি। আবার দেখো এটা হচ্ছে এটা 90 ডিগ্রি হবে, কেননা এটা হচ্ছে স্পর্শক, পিকিউ স্পর্শক, ওটি স্পর্শক গাণিতিক ব্যাসার্ধ, অর্থাৎ এটা একটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ পিও কিউ, তার সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব পাচ্ছ। তো এই ক্ষেত্রে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা প্রমাণ করার পরে আমরা ওই যেটা বললাম যে ওটি স্কোয়ার সমান পিটি টিকিউ হবে, পিও স্কোয়ার সমান পিটি পিকিউ হবে, আর ওকিউ স্কোয়ার সমান পিকিউ কিউটি হবে। সেটা আমরা পরে প্রমাণ করতে পারবো, এখনই নয়, এখনই প্রমাণ করা দরকার। ঠিক আছে, এরপরে আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা দেখো, খুব ইজি অঙ্ক, তোমাদের বইতেই আছে, আমি আর লিখছি না। অঙ্কটা ছবিটা আনলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের বইতে কোথায় আছে। বইটা একটু খুলে বসবে, বইটা পাশে নিয়ে বসবে, যখন ভিডিওটা দেখবে তখন পাশে বইটা নিয়ে বসবে, তাহলে কিন্তু দেখতে পাবে কোথায় অঙ্কটা আছে। ঠিক আছে, দেখো এরকম আছে যে বৃত্তের পরিলিখিত চতুর্ভুজে যে কোনো দুটো বিপরীত বাহু তার দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটার পরিসীমার অর্ধেক হবে। বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজে
বিপরীত দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, বিপরীত দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সেটা কি হবে না, সেটা চতুর্ভুজের পরিসীমার অর্ধেক হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, পরিলিখিত চতুর্ভুজ মানে কি না, এই চতুর্ভুজটার প্রত্যেকটা বাহু বৃত্তকে স্পর্শ করেছে, প্রত্যেকটা বাহু কিন্তু বৃত্তকে স্পর্শ করেছে। এই স্পর্শ বিন্দুগুলো আমরা দিয়ে দেবো পি, এটা পি কিউ আর এস এরকম দিয়ে দিলাম। তোমাদের বইতে প্রশ্নটা এরকম আছে যে প্রমাণ করো এবি প্লাস বিসি সমান এবি প্লাস বিসি। অ্যাকচুয়ালি সেটাই হয়ে যাচ্ছে, সেটাই আমি ঘুরিয়ে দিয়েছি যে দুটো যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি হচ্ছে না চতুর্ভুজটার পরিসীমার অর্ধেক হয়ে যাবে। খুব ইজিলি তোমরা করতে পারবে ব্যাপারটা। দেখো তো এখানে আমরা স্পর্শ বিন্দুগুলো যেহেতু ধরে নিয়েছি, তাহলে দেখো এখানে এ হচ্ছে একটা বহিস্থ বিন্দু, সেখান থেকে দুটো স্পর্শক আছে, একটা এএস আর একটা এপি। অর্থাৎ দেখো এএস সমান এপি হবে, এএস সমান এপি হবে। আমরা জানি বৃত্তের বাইরে থেকে দুটো স্পর্শক আসলে সেই স্পর্শ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য সমান হবে, সেটা আমরা জানি। এএস সমান এপি হবে। ঠিক একইভাবে তোমার বিপি সমান বিকিউ হবে, সিকিউ সমান সিআর হবে, আর ডিআর সমান ডিএস হবে, ডিআর সমান ডিএস হবে। এখন আমরা যদি এবি আর সিডি কে যোগ করি, এবি আর সিডি কে যোগ করি, এবি আর সিডি হচ্ছে বিপরীত দুটো বাহু, তাদের দৈর্ঘ্যের সমষ্টিটা করি, তাহলে কি হবে, কি হবে না এবি আর সিডি যোগ করা মানে এবি হচ্ছে দুটো অংশের সমান, একটা হচ্ছে এপি আর পিবি, এপি আর পিবি দুটো অংশে ভাগ আছে। এখানে দেখো সিডিটা দুটো অংশে ভাগ আছে, সিআর প্লাস ডিআর। এবারে দেখো এপির জায়গায় আমরা কি বসাবো, এস। বিপির জায়গায় কি বসাবো, বিকিউ। সিআর এর জায়গায় কি বসাবো, সিকিউ। আর ডিআর এর জায়গায় কি বসাবো না ডিএস। তাহলে দেখো এবারে এস ডিএস কে একসঙ্গে যোগ করবো, কেননা এস আর ডিএস হচ্ছে এই এবির অংশ দুটো, আর বিকিউ সিকিউ হচ্ছে বিসির দুটো অংশ, তার জন্য এই দুটোকে যোগ করবো, বিকিউ সিকিউ। তাহলে যা বোঝা যাচ্ছে এস ডিএস এর সমষ্টি হচ্ছে এবি, আর বিকিউ সিকিউ এর সমষ্টি হচ্ছে বিসি। তাহলে এবি প্লাস সিডি সমান এবি প্লাস বিসি হয়ে গেল। এবারে দেখো এবি চতুর্ভুজটার পরিসীমা কত, চতুর্ভুজটার পরিসীমা হচ্ছে তাহলে দেখো চতুর্ভুজটার পরিসীমা যদি আমরা মনে করো পি ধরি, বা পরিসীমা এখানে পি বিন্দু একটা নিয়েছি, যখন পরিসীমা আমি ওটা ধরছি না, পরিসীমা মনে করো এক্স, এক্স পরিসীমা, তাহলে এইটা হচ্ছে x/2 হবে, এটা x/2 বোঝা যাচ্ছে নাকি? কেননা এবি প্লাস সিডি প্লাস এবি প্লাস বিসি সেটা সমান টোটালটা হচ্ছে এক্স, কেন প্লাস সিডি আর এবি প্লাস বিসি এই দুটো সমান। তাহলে এবি প্লাস সিডি এটা যেমন আছে থাকবে, আবার এবি প্লাস বিসি সেটার জায়গাতেও আমরা এবি প্লাস সিডি লিখে দিতে পারি, সমান দেখো এক্স। তার মানে দেখো 2ab প্লাস 2cd, 2 যদি কমন নিয়ে নিই তাহলে ab প্লাস 2 ইন্টু ab প্লাস cd হয়ে যাচ্ছে, সমান দেখো x। তার মানে দেখো ab প্লাস cd সমান হয়ে যাচ্ছে হাফ x বা x/2। তাহলে ab প্লাস cd হাফ x হলে ad প্লাস bc ও হাফ x। অতএব দেখতেই পাচ্ছ যে যে কোনো দুটো বিপরীত বাহুর সমষ্টি, যে কোনো দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি হচ্ছে পরিসীমার অর্ধেক। এই দুটো হচ্ছে পরিসীমার অর্ধেক, এই দুটো হচ্ছে পরিসীমার অর্ধেক। ঠিক আছে, এটা তোমাদের বইতে আছে, কিন্তু এইভাবে নেই, ওইভাবে আছে। ওখানে প্রমাণ করতে বলেছে এবি প্লাস সিডি সমান দেখাও এডি প্লাস বিসি, আর কিছু বলে পরিসীমার অর্ধেক কথাটা বলা নেই, ওটাও বলা যায়, কোনো অসুবিধা নেই। এবারে দেখো এরপরে আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কিন্তু তোমাদের বইতে বেশ বড়োভাবে আছে, আমি এটাকে একটু ছোটো করে দিয়েছি, কারণ অত বড় সাধারণত প্রয়োগমূলক যে প্রশ্নগুলো হয় 3 নম্বরের প্রশ্ন সেগুলো অত বড় পড়ে না, সেই জন্য ওটাকে একটু ছোটো করে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে যাতে করা যায়, মানে খুব বেশি বড় না, সেরকম করে করা যায় সেরকম দেওয়া হয়। এইগুলো তোমরা বইটা লেগে দেখতে পাবে কোথায় আছে প্রশ্নটা, কোথায় প্রশ্নটা আছে সেটা দেখতে পাবে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এইটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস এখানে বলে রাখতে পারবো, সেটা হচ্ছে দেখো এই যে আগে যেটা করালাম আমরা 6 নম্বরটা দিয়ে যেটা করালাম, যে একটা বৃত্তে পরিলিখিত চতুর্ভুজের বিপরীত দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমান হচ্ছে, তাই না? একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি আরেকজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমান হচ্ছে। এখন ওটা যদি একটা সমান্তরাল হয়ে যায়, এই চতুর্ভুজের যদি একটা সমান্তরাল হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমরা দেখাতে পারবো সেটা রম্বস, তাহলে আমরা দেখাতে পারবো যে এটা রম্বস।
বৃত্তে পরিলিখিত সমান্তরিক মাত্রার রম্বস, এটাও কিন্তু তোমাদের বইতে আছে, ঠিক আছে। এটাও কিন্তু এখান থেকে প্রমাণ করে দেবে। দেখো ABCD যদি আমরা ধরে নিই, আমরা তো একটু আগে প্রমাণ করলাম যে AB + CD = AD + BC। তো এখন এটা যদি রম্বস ধরে নেওয়া, এটাকে যদি সমান্তরিক ধরে নেওয়া হয়, তাহলে দেখো AB = CD আর AD = BC, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি এটাকে সমান্তরিক ধরে নিই, ABCD কে সমান্তরিক ধরি, পরিলিখিত সমান্তরিক, তাহলে AB = CD আর AD = BC, এটা তো হবেই। আবার একটু আগে যেটা আমরা প্রমাণ করেছি যে AB + CD = AD + BC, তাহলে দেখো, তাহলে এখান থেকে কি পাচ্ছ না AB এর সঙ্গে CD সমান, তার মানে AB যদি CD এর জায়গায় আমরা AB লিখে দিই তাহলে 2AD হবে। আবার দেখো AD এর সঙ্গে BC সমান, এখানে যদি BC এর জায়গায় আমরা AD লিখে দিই তাহলে 2AD হবে। তাহলে দেখো 2 ক্যান্সেল হয়ে আমরা পেয়ে যাচ্ছি AB = AD। AB = AD হয়ে যাচ্ছে, AB আর AD সমান, অর্থাৎ একটা সমান্তরিকের একজোড়া সন্নিহিত বাহু সমান। দুটো সন্নিহিত বাহু সমান হয়ে গেলে কি হয় না, সেটা রম্বস হয়। অতএব এই বৃত্তে পরিলিখিত সমান্তরিক মানেই সেটা রম্বস হয়ে যাচ্ছে। ওকে, বৃত্তে পরিলিখিত সমান্তরিক মানেই সেটা কিন্তু রম্বস হয়ে যাচ্ছে। যদি সেটাকে আমরা এক কথায় বর্গক্ষেত্র বলতে পারবো না, কেননা এক্ষেত্রে এই কোণটা যে 90 ডিগ্রি হবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সেই জন্যেই এটাকে এক কথায় আমরা বর্গক্ষেত্র বলতে পারবো না, কিন্তু রম্বস বলবো, ঠিক আছে। কেননা কোণ সম্বন্ধে আমাদের ধারণা নেই, এই কোণটা সম্বন্ধে কোনো ধারণা নেই, সেই জন্য আমরা রম্বস বলবো, এটাকে বর্গক্ষেত্র বলবো না। বর্গক্ষেত্র হতে পারে কিন্তু রম্বস সবসময়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবারে নেক্সট যে প্রশ্নটা বলছিলাম সেটা হচ্ছে যে P আর Q দুটো বৃত্ত পরস্পরকে A বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। P আর Q কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে A বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। যখনই দুটো বৃত্ত আঁকতে হবে, একটা বড় আর একটা ছোট আঁকবে, সুবিধা হবে। A বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এখানে একটা সাধারণ স্পর্শক আছে আর এইখানে একটা স্পর্শক টানা আছে। A বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, P আর Q কেন্দ্রীয় দুটো বৃত্ত, আর এদের একটা সাধারণ স্পর্শক আছে যেটা বৃত্ত দুটোকে R আর S বিন্দুতে স্পর্শ করেছে। এইখানে বলা হয়েছে যে এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শক বৃত্ত দুটোর একটি সরল সাধারণ স্পর্শককে, যা বৃত্ত দুটোকে RS বিন্দুতে স্পর্শ করে, T বিন্দুতে ছেদ করে। এইটা T বলা হয়। এবারে বলা প্রমাণ করো RT = TS আর এই কোণটা 90 ডিগ্রি। যদিও এই বইতে আরেকটু বড় করে আছে, RS সমকোণ RT/TS সমান, এবং আরো একটা বলা আছে এখানে, এটা যোগ করা আছে TQ যোগ করা আছে, এখানে একটা ABTC একটা আয়তক্ষেত্র উৎপন্ন হবে, সেরকম একটা বলা আছে। আমি ওইটা বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি শুধু এইটুকু রেখেছি যে RT = TS দেখাও আর RS এক সমকোণ দেখাও, এইটি বলা হয়েছে। তো খুব সহজে এটা কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি। কীরকম করে? খুব সহজেই প্রমাণ করতে পারি। কীরকম করে দেখো, তাহলে আমাদের এখানে একটা সরল সাধারণ স্পর্শক আছে, কেননা দেখো RS এর একই দিকে P আর Q আছে, আর এই বিন্দুতে একটা তির্যক সাধারণ স্পর্শক টানা আছে। এখন দেখো এই স্পর্শকের কিন্তু বিপরীত দিকে P আর Q বিন্দু আছে, অর্থাৎ এটা তির্যক সাধারণ স্পর্শক, এটা সরল সাধারণ স্পর্শক। এই সরল সাধারণ স্পর্শককে এই তির্যক সাধারণ স্পর্শকটা T বিন্দুতে ছেদ করেছে। আমাদের RT = TS দেখাতে হবে, খুব ইজিলি আমরা দেখাতে পারি। RT = TS টা কিন্তু খুব ইজিলি আমরা দেখাতে পারি। কিভাবে বলো তো? RT = TS কিভাবে দেখাতে পারি? দেখো AT = কি PR বলতে পারি বা RT বলতে পারি। T টা একটা বহিস্থ বিন্দু ধরতে পারি, এই P কেন্দ্রীয় বৃত্তের একটা T বহিস্থ বিন্দু ধরতে পারি, PR এবং TA দুটো স্পর্শক, তাই না? তাহলে এই স্পর্শ বিন্দু যেহেতু A এবং R, অতএব এরা সমান হবে, TA = TR হবে, সেটাই লিখেছি। AT = RT হবে। আবার দেখো এই T বিন্দুতে এই বৃত্তেরও কিন্তু বহিস্থ বিন্দু, সেখান থেকে দুটো স্পর্শক আঁকা আছে, একটা হচ্ছে TA তার স্পর্শক আর একটা TS স্পর্শবিন্দু A এবং S। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে TA আর TS, তার মানে AT সমান আমরা একটা TS ও পাচ্ছি। তাহলে AT = TS পাচ্ছি, AT = RT পাচ্ছি। এই দুটো থেকে কি করতে পারি? এই দুটো থেকে বলতে পারি যে RT = TS, RT = TS। তার মানে এখন T টা RS এর মধ্যবিন্দু হয়ে গেল। এটা খুব ইজি, RT = TS বলতে পারি। এখন দেখো AT = RT থেকে আমরা কি বলতে পারি? AT = RT থেকে কি বলতে পারি?
আর এটি সমান টিএস থেকেই বা কি বলতে পারি, এটি সমান আরটি থেকে কি বলতে পারি, এটি আর আরটি যেহেতু সমান, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দেখো পি এ আর সমান এ আর টি, এটা বলতে পারি। আর এটি সমান টিএস থেকে কি বলতে পারি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে, মানে টিএস সমান টিএস টিএসএ, এটা বলতে পারি। তাহলে এইটা একটা সম্পর্ক পেয়েছি, এইটা একটা সম্পর্ক পেয়েছি, এই দুটো থেকেই কিন্তু আরএস এক সমকোণ আমরা দেখে নিই, খুব সহজে এটা বলি। আমি যদি আরএস লিখি, আর এ এস, এটা দুটো করে ভাঙতে পারি, একটা দেখো টিএআর প্লাস টিএএস, টিএআর আর টিএএস এর সমষ্টি হচ্ছে আরএস। ওকে, তাহলে এই টিএআর সমান আমরা কি পেয়েছি, টিএআর সমান আমরা এআরটি পেয়েছি, এখানে লিখবো এআরটি। আর টিএএস সমান কি পেয়েছি, টিএএস সমান টিএস এ পেয়েছি, টিএস এ। এবার দেখো এ আর টি যা এ আর এস ও তো তাই, এ আর টি যা এ আর এস তাই, কারণ আর টি এবং এস একই সরলরেখার উপরে আছে। তেমনি পিএসএ, পিএসএ ও যা আর এস এ ও তাই, তাহলে এটা আর এস এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবারে দুটো দিকে আর এস যোগ করে দিলাম, এখানে দুটো কোণ আছে, আর এস এই পাশে আছে, ওই আর এস এখানেও একটা যোগ করবো, এখানে একটা যোগ করবো, তাহলে কি হবে, এখানে 2RAS হবে। তাহলে এই পাশে কি হবে না, ARS প্লাস RSA প্লাস RAS। দেখো এটা কি হয়েছে, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয়ে গেছে, এই ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি হয়ে গেছে, ARS RSA RAS। তাহলে তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তার মানে দেখো 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি RAS সমান 90 ডিগ্রি। অর্থাৎ RAS কোণটা যে সমকোণ সেটা খুব সহজেই প্রমাণ হবে, এবং আরটি সমান টিএস এটাও খুব সহজে প্রমাণ হবে। ঠিক আছে, এটার বাড়তি যে অংশটা আছে সেটা করে নিতে পারো, কিন্তু প্রয়োজন নেই, করার কোনো প্রয়োজন নেই, তো অবশ্য করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।